2005 সালের 18 ডিসেম্বর গভীর রাত ময়মনসিংহের আকুয়া মোড়লপাড়ায় নির্জন এলাকায় আচমকায় শুরু হয় তুমুল গোলাগুলি। রাস্তার একপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল শক্তিশালী একের পর এক বোমা। দৃশ্য দেখে মনে হচ্ছিল বহুদিন পরিত্যক্ত কোনো যুদ্ধক্ষেত্র। এমন জায়গায় দাঁড়িয়েছিলেন র্যাবের তৎকালীন কর্নেল গুলজার উদ্দিন আহমেদ ও তার দল। হঠাৎ বোম ডিসপোজাল ইউনিটের একজন সদস্য দৌড়ে এসে আতঙ্কিত কণ্ঠে জানালেন, সব বোমাই লাইট সেন্সিটিভ, অর্থাৎ সূর্যের আলো পড়লেই বিস্ফোরণ ঘটবে। সঙ্গে সঙ্গে শুরু হলো সময়ের বিরুদ্ধে দৌড়। অন্ধকার ভোর হওয়ার আগেই একে একে সব বোমা সরাতে হবে। যেন পাতা কুড়োনোর মতো করে দলটি দ্রুত বোমা তুলে নিরাপদে জমা করলো। শেষ বোমা সরাতে সরাতে দিনের আলো ফুটতে শুরু করেছে। এই ঝুঁকিপূর্ণ অভিযান শুরুর কারণ ছিল র্যাবের কাছে পাওয়া একটি গোপন খবর। ময়মনসিংহের একটি বাড়িতে লুকিয়ে আছে জেএমবির শীর্ষ পর্যায়ের মজলিসে শুরার এক গুরুত্বপূর্ণ নেতা। সেই সূত্র ধরে র্যাব প্রথমে যায় আকুয়া উত্তরপাড়ার নাসিরাবাদ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক খোরশেদুদ্দিন আকন্দের বাড়ি নোঙরে। বাড়ির নিচতলায় গিয়ে র্যাব পায় বিপুল সংখ্যক শক্তিশালী বোমা, বিস্ফোরক ও সরঞ্জাম। দ্বিতীয় তলার দুটি কক্ষের প্রতিটিতেই সারি সারি সাজানো ছিল বোমা, যেন পুরো বাড়িটি ছিল বিস্ফোরণের ফাঁদ। বাড়িটি ভাড়া নিয়েছিলেন আসাদুজ্জামান নামের এক যুবক। তার সঙ্গে থাকত শহীদ নামে একজন কলেজ ছাত্র এবং এক নারী, যাকে তিনি তার বোন বলে পরিচয় দিতেন। পরে জানা যায় তিনি ছিলেন জেএমবির এক নেতার স্ত্রী। সংগঠনের নির্দেশে তিনি তাদের আশ্রয় দিতেন। প্রথম বাড়ির অভিযান শেষ করে র্যাব যায় আকুয়া মোড়লপাড়ার নুরুদ্দিন মাস্টারের বাড়ি নূরমহলে। এখানে জঙ্গিরা আগে থেকে সতর্ক হয়ে যায়। র্যাব বাড়িটির গেটে পৌঁছাতেই ভেতর থেকে ছোড়া হয় হ্যান্ড গ্রেনেড। এরপর একের পর এক শক্তিশালী বোমা। জঙ্গিরা চারদিকে সব বাতি নিভিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। প্রায় আধা ঘন্টা ধরে দুই পক্ষের মধ্যে চলে গোলাগুলি ও বোমা নিক্ষেপ। পালাতে পালাতে আধা কিলোমিটার জুড়ে বোমা ছুড়ে যায় জঙ্গিরা, যেন র্যাবকে ধাওয়া করতে না দেওয়া হয়। বের হওয়ার আগে তারা নিজেরাই বোমা মেরে উড়িয়ে দেয় ঘরে থাকা সব নথিপত্র। এই পুরো অভিযানে 12 জনকে আটক করা হয়। 2 আস্তানা থেকে উদ্ধার করা হয় বিপুল সংখ্যক বোমা, বিস্ফোরক তৈরির উপকরণ, সরঞ্জাম ও নথিপত্র। ভোরের দিকে যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, তখন স্থানীয় মানুষজন ভিড় করতে শুরু করে। সেই ভিড়েই দাঁড়িয়ে থাকা এক যুবককে দেখে সন্দেহ হয় তদন্ত কর্মকর্তাদের একজনের। আটক করে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ওই যুবকের নাম আসাদ। তিনি স্বীকার করেন তিনি জঙ্গি কর্মকাণ্ডে যুক্ত এবং এসব বোমা তাকে দিয়েছিলেন সালাউদ্দিন ওরফে সালেহীন, জেএমবির সামরিক শাখার প্রধান আতর রহমান সানির সেকেন্ড ইন কমান্ড। যদিও সেদিন সালাউদ্দিন পালিয়ে যান, দীর্ঘদিন গা ঢাকা দিয়ে বাঁচতে পারেননি। 2006 সালের 25শে এপ্রিল চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। নারায়ণগঞ্জের রফিকুল ইসলামের ছেলে সালাউদ্দিন ছিলেন জেএমবির অন্যতম প্রতিষ্ঠাতা। তার বিরুদ্ধে 40টির বেশি মামলা ছিল। 13টিতে সাজা আর 3টি মামলায় তার বিরুদ্ধে হয়েছিল মৃত্যুদণ্ড। আদালতে দেয়া জবানবন্দিতে তিনি জানান, 1997 সালে ঢাকার তেজগাঁও পলিটেকনিকে পড়ার সময় পরিচয় হয় সানির সঙ্গে। তখনই জড়ান জঙ্গিবাদে। শায়ক আব্দুর রহমান তাকে দায়িত্ব দিয়েছিলেন ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং পরে সিলেট অঞ্চলের। সালেহীনের হাতে পরিচালিত হয়েছিল বহু হত্যাকাণ্ড। জামালপুর জেলার সরিষাবাড়ি থানার সানাকুর গ্রামে হৃদয় রায় নামের এক তরুণকে হত্যা করেন সালেহীন ও তার সহযোগীরা। বরিশালের ছেলে হৃদয় খ্রিস্ট ধর্ম গ্রহণ করে একটি মিশনের হয়ে গ্রামে গ্রামে ঘুরে অভিনয় করে যিশুর জীবন কাহিনী তুলে ধরতেন। হৃদয় হত্যা মামলায় 2013 সালে হাইকোর্ট সালেহীনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। সে বছর গনি গোমেজ নামের আরেক ধর্মান্তরিত খ্রিস্টানকে হত্যার দায়ে হাইকোর্ট সালেহীন সহ 2 জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন। তবে এসব রায়ের বিরুদ্ধে কোনোদিন আপিল করেননি সালাউদ্দিন, বরং প্রচলিত বিচার ব্যবস্থাকেই অস্বীকার করতেন। 2014 সালের 23শে ফেব্রুয়ারি ঘটে আরেক ভয়ানক ঘটনা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় প্রিজন ভ্যানে হামলা চালিয়ে সালাউদ্দিন, বোমা মিজান ও হাফেজ মাহমুদকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সেই থেকে সালাউদ্দিন ফের পলাতক। তাকে ধরিয়ে দিতে পুলিশ পুরস্কার ঘোষণা করে 5 লাখ টাকা। পরবর্তীতে হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। 2014 সালের 2 অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে বিস্ফোরণের পর ভারতের গোয়েন্দা সংস্থা এনআইএ মিজান ও সালাউদ্দিনের সন্ধানে তৎপর হয়। পরে মিজান ধরা পড়লেও সালাউদ্দিন আর ধরা পড়েননি। ভারতীয় গোয়েন্দারা ধারণা করে তিনি এখনও ভারতের কোনো অঞ্চলে আত্মগোপনে আছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।